আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আবুল হাসনাত আহাদ। গত লেকচার ভিডিওতে অর্থাৎ আমি বেসিক কম্পিউটারের প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম সচরাচর আমরা যেসব আমরা কম্পোনেন্টগুলো দেখতে পাই, যে কিবোর্ড, মাউস, স্ক্যানার, প্রিন্টার, মনিটর ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো এরপরে আমরা দেখেছিলাম যে কীভাবে আমরা রিফ্রেশ করব, রিস্টার্ট করব, তারপরে গিয়ে পাওয়ার আপ অন করব, স্লিপ করাবো কম্পিউটারকে। এরপরে আমরা কাস্টমাইজ শিখেছিলাম কম্পিউটারে। সো আজকে যেটি শিখবো সেটি হচ্ছে কম্পিউটার কম্পোনেন্ট, ঠিক আছে। তবে ইনসাইডগুলো কম্পিউটার কম্পোনেন্টের যে ভিতরে কম্পিউটারের মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে কম্পিউটারের মধ্যে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, যে এইগুলো কীভাবে কাজ করে, তারপরে এগুলা কি নিয়ে কাজ করে, ইত্যাদি ইত্যাদি। সো বেশি দেরি করবো না, সো লেটস গো, আমরা দেখি পরে স্লাইডে। তো পরে স্লাইডে আমরা দেখতে পাইতেছি একটি মাদারবোর্ডের চিত্র আঁকা। এটি একটি মাদারবোর্ড কি আমি সংক্ষেপে যদি বলি, মাদারবোর্ড হচ্ছে একটি ফ্ল্যাট বা ওয়াইড এরিয়া, যেখানে আমাদের যে অন্যান্য কম্পোনেন্টগুলো আছে সেগুলো মাদারবোর্ডে থাকে এবং একটি কম্পোনেন্ট আরেকটি কম্পোনেন্টের সাথে যুক্ত বা কমিউনিকেশন করে। সো এখানে মাদারবোর্ড বলতে বোঝা হচ্ছে কি একটা বোর্ড। সো এটি একটি বোর্ড এবং মাদার এখানে বোঝানো হয়েছে অন্যান্য কম্পোনেন্টগুলোকে চাইল্ডের সাথে তুলনা করা হয়েছে এবং অন্যান্য কম্পোনেন্টগুলো চাইল্ডের মতো একটি বোর্ড অর্থাৎ মাদারের মধ্যে চলে এসেছে। সো একসাথে আসার পরে একটু কমিউনিকেট করার ফলে কি আমাদের কম্পিউটার চলে। সো সেজন্য আমাদের মাদারবোর্ডকে আমরা কি বলি, আমাদের যে কম্পিউটারের প্রাণ বা হৃৎপিণ্ড বা হার্ট এগুলো বলে থাকি। সো মাদারবোর্ড, আশা করি আপনারা বুঝতে পারছেন। সংক্ষিপ্ত ভাষায় যদি বোঝায়, একটি বোর্ডের মধ্যে অন্যান্য কম্পোনেন্ট কমিউনিকেট করবে, এটি হচ্ছে মাদারবোর্ড। সো এরপর আমরা যদি দেখি আমাদের সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এগুলো সম্পর্কে আমরা জানি বিস্তারিত, হয়তো না জানলেও একটু হলেও জানি। তো সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং এটি হচ্ছে কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক। এটি আমাদের কম্পিউটারের সব কিছু ম্যানেজ করে থাকে, কন্ট্রোল করে থাকে সিপিইউ। এবং এখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন, টাস্ক, তারপরে গিয়ে ক্যালকুলেশন, ম্যানেজিং ডাটা, রানিং প্রোগ্রাম, এগুলো সব এই সিপিইউ হ্যান্ডেল করে থাকে। যেহেতু আমরা প্রসেসিংয়ে ঢুকেছি বা প্রসেসরে ঢুকেছি, সেহেতু আমরা বিভিন্ন ধরনের প্রসেসর দেখে নিই। তো প্রসেসর আমাদের ভালোভাবে জানানোর জন্য বা অনেক সময় আমরা বাজারে গিয়ে প্রসেসর আমাদের চেনার জন্য আমরা এগুলো দরকার। সো বাজারে তো অনেক ধরনের প্রসেসর আছে, তার মধ্যে ইন্টেল এবং এএমডি বা রাইজেন, এটি হচ্ছে বেস্ট বা পপুলার। সো এর জন্য আমরা ইন্টেল কোরে প্রথমে যদি দেখি, ইন্টেল কোর i3, i5, i7, i9, যত i3, i5 ডিজিটগুলো বাড়বে তত আমাদের পারফরমেন্স কী হবে, বেশি হবে। দেখেন i3 কিন্তু বাজেট, i5 কিন্তু মিড রেঞ্জ এবং i7 হাই রেঞ্জ এবং i9 কিন্তু এক্সট্রা লেভেল, অন্যতম সব থেকে পাওয়ারফুল লেভেল হচ্ছে i9। তো আমার যে ল্যাপটপটা আছে সেটি হচ্ছে i7 অর্থাৎ হাই এন্ডে পড়ে। সো এরপরে জেনারেশন নাম্বার যদি আমরা দেখি, আমাদের যে আই কোর আছে, আমার যে মডার্ন নাম্বার আছে, মডার্ন নাম্বারের আগে এবং আই কোর অর্থাৎ যে আই এর পিছনে যে ডিজিটটা আছে সেটির মাধ্যমে আমরা জেনারেশন বুঝবো। যেমন এখানে এক্সাম্পলে দেওয়া আছে যে ইন্টেল কোর i7 12700, এখানে i7 তো আপনারা বুঝতে পারছেন যে পারফরমেন্স, 12 হচ্ছে জেনারেশন, এরপর 700 হচ্ছে একটি মডার্ন নাম্বার। যত জেনারেশন আগাবে 13, 14, 15, তত আপনাদের যে প্রসেসর নানান ক্ষমতা এবং প্রসেসর ভালো কাজ করবে, কারণ নতুন নতুন আপডেট হবে, বিভিন্ন ধরনের জিনিস অ্যাটাচ হবে। সো এরপরে যদি আমরা এএমডি যদি রাইজেনে দেখি, সেখানে 3579 লেখা আছে। একইভাবে এখানে 3 এন্ট্রি লেভেল, 5 মিড রেঞ্জ, 7 হাই ইন, 9 এক্সট্রা লেভেল, অর্থাৎ বেস্ট পারফরমেন্স দেয়। সো এটি যত ডিজিট আগাবে তত আপনার যে পারফরমেন্স আরও বাড়বে। সো এরপরে 5000, 7000 সিরিজ বলতে বোঝায় এখানে যে ইন্ডিকেট দ্য জেনারেশন। সো এখানে 5000, 7000, 5005, 7007, এটি হচ্ছে জেনারেশন বোঝায়। সো আমরা একটি এক্সাম্পল দেখি, এএমডি রাইজেন 5600X, এখানে 5 তো পারফরমেন্সটাই আপনারা বুঝতে পারতেছেন, 5000-এর যে 5টা আছে সেটি 5th জেনারেশন। সো এরপরে এক্স সেটি আসলে ইন্ডিকেট করে, এটি একটি সংক্ষিপ্ত, ধরেন এক্সটি জি এগুলো সব হচ্ছে সংক্ষিপ্ত, আমাদের প্রসেসরের একটি বৈশিষ্ট্য বোঝায় যে কি প্রসেসর কি ভালো না খারাপ, কোনটি ভালো, কোনটিতে কোনটি ভালো সেটি বোঝায়। যেমন এক্স এর মধ্যে দেওয়া আছে হায়ার ক্লক স্পিড, বেটার পারফরমেন্স, অর্থাৎ একটি বেটার পারফরমেন্স করে। এবং এক্সটি হচ্ছে একটি এক্স এর ভেরিয়েন্ট, এটিও এক্স থেকে একটু বেটার হায়ার পারফরমেন্স করে। জিটা হচ্ছে কি গ্রাফিক্স ইউনিট যে কার্ডটা আছে সেটি কি করে প্রসেসরের সাথে লাগানো থাকে জির মধ্যে। তো জি হচ্ছে কি আমাদের যে প্রসেসর আছে, প্রসেসরের যে পাওয়ার বা শক্তি আছে সেটি দক্ষতা আরও বাড়িয়ে দিচ্ছে জি। তো আশা করি আপনারা প্রসেসর সম্পর্কে বুঝতে পারছেন। সো এরপরে আমাদের দেখি
ওভারক্লকিং। আমরা অনেক সময় যে কম্পিউটার আছে, কম্পিউটার অনেক সময় মানে কি বলে হিট মানে স্লো হয়ে যায়। স্লো হয়ে যাওয়ার কারণে আমরা কি করি, এটিকে আবার পূর্ণ অবস্থায় ফিরিয়ে আনার জন্য বা এটিকে আমরা হিট দিই বা আমরা মানে বিভিন্ন ইলেকট্রিকের সাহায্যে মানে হিট দিই। সো এটিকে বলে ওভারক্লকিং। মানে অর্থাৎ কখনো যদি আমাদের কম্পিউটার স্লো কাজ করে বা লাইক সিপিইউ এবং জিপিইউ ইত্যাদি এগুলো সব যদি স্লো কাজ করে, সেহেতু আমাদের বেটার পারফরমেন্সের জন্য আমরা ওভারক্লকিং করি এবং অনেক সময় এটি কিন্তু আবার রিস্ক হতে পারে। কারণ ওভারক্লকিং করার সময় আমরা মানে একটু এদিক থেকে ওই দিক হলে মানে আমাদের ওভারক্লকিং করি, একটু বোল্ট যদি একটু এদিক থেকে ওই দিক হয়ে যায়, তো আমাদের কম্পিউটারে রিস্ক হয়ে যেতে পারে, লাইফ স্প্যান কমে যেতে পারে, এমন হতে পারে যে অনেক সময় বাস্ট হয়ে যেতে পারে, যেটি আপনারা মানে আপনারা এখন আপনাদের যে চিত্র আছে চিত্রে দেখতে পারতেছেন। তো আশা করি ক্লকিংটা বুঝেছেন। সো এরপর আমরা যদি দেখি আমাদের যে হার্ড ড্রাইভ আছে, হার্ড ড্রাইভ হচ্ছে মানে কম্পিউটারের একটি পার্ট যেখানে আপনারা ডাটা স্টোর করতে পারবেন, লাইক ফাইলস, ফটোস, ভিডিও, সফটওয়্যার এটসেট্রা। সো এটিতে আমরা যদি বলি মানে এটি আমাদের কম্পিউটার যখন রানিং ফুল হয়ে যায় বা রানিং লো অন স্পেস দেখায়, তখন আপনারা বুঝবেন কি হার্ড ড্রাইভ অলমোস্ট ফুল হয়ে গেছে। এটি সাধারণত ডাটা মানে কালেক্ট করার জন্য, এটি মানে স্টোর করার জন্য খুবই ভালো। তবে এটি মানে স্লো কাজ করে, স্লো অ্যাক্সেস দেয়, কারণ কি এটি যে উপরে যে মানে স্পিনিং ডিস্কটা আছে সেটি এবং ওয়্যারলেস। সো সেজন্য আমরা কি করি, সিপিইউর সাথে হার্ড ড্রাইভ কানেক্ট না দিয়ে আমরা র্যামটা কানেক্ট দিয়ে রাখি, বা হার্ড ড্রাইভের মধ্যে র্যামের সাথে মানে কানেক্ট করে তারপর সিপিইউতে কানেক্ট করে থাকি। যেহেতু আমরা র্যামে প্রবেশ করেছি, আমরা এখন র্যামে যাব। সো র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আপনারা অটোমেটিক জানেন এবং আপনাদের মোবাইল ফোনে র্যাম, রোম এগুলো সম্পর্কে আছে, যেহেতু আপনারা এগুলো সম্পর্কে ধারণা রাখেন। সো আমি একটু বুঝাই বলি যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটি হচ্ছে একটি শর্ট টাইম মেমোরি, যেটিকে ভোলাটাইল বলা হয়। অর্থাৎ আমি যদি কোনো একটি ডাটা যদি র্যামে ঢুকাই, সো এরপরে যদি আমি যদি কম্পিউটার বা ল্যাপটপ বন্ধ করে দিই, বা আমার যে ডাটাগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে বা স্টে করবে না আমাদের যে কম্পিউটারের মধ্যে আছে। সো এটি হচ্ছে টেম্পোরারি স্টোর ডাটা, সো যেখানে আমরা মানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ফাইল আমরা স্টোর করতে পারি। সো এটি হচ্ছে একটু মানে অপকারিতা, তবে উপকারিতা আছে। তবে এটি লেস স্পেস অ্যাভেলেবল, অর্থাৎ এখানে কিন্তু স্পেসটা কম থাকে। তবে হার্ড ড্রাইভ থেকে মানে অ্যাক্সেসিং যে টাইমটা আছে এটি ফাস্টার। সো আশা করি বুঝতে পারছেন র্যামের কাজটা। এবং আমরা যখন লোডিং দেখি, গেমের মধ্যে লোডিং বা অনেক কিছু লোডিং দেখি, সেটি কেন হয়, কারণ সিপিইউ হার্ড ড্রাইভে গিয়ে র্যামের সাথে মানে কানেক্ট করে। সো এটি যে সময়টা আছে, এই সময়টার জন্য আমাদের যে লোডিংটা হয়ে থাকে। তো এবং লং থিন স্টিক এটা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে মানে র্যান্ডম মানে আমাদের যে র্যাম আছে র্যামের একটি অংশ। আর আমাদের যে র্যামটা আছে সেটি আমাদের ওই হার্ড ড্রাইভে যে তার আছে, ওয়্যারের সাথে কানেক্ট করে রাখে। সো এটির মাধ্যমে আমরা সিপিইউর সাথে মানে কানেক্ট করতে পারি র্যামকে। সো র্যামের কাজ আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এরপর আমরা যেহেতু র্যামের মধ্যে মেমোরিতে প্রবেশ করেছি, মেমোরি সম্পর্কে ভালো করে জেনে নিই। সো মেমোরি হচ্ছে কি, মেমোরি হচ্ছে হার্ড ড্রাইভের মধ্যে একটি অংশ যেখানে আমরা স্টোর ডাটা করতে পারি বা ইনস্ট্রাকশন বা নির্দেশনা আমরা কি করতে পারি, স্টোর করতে পারি। এটি একটি অংশ। সো মেমোরির মধ্যে আছে প্রাইমারি মেমোরি, ভোলাটাইল হচ্ছে কি মানে এটি আমরা যেহেতু র্যাম দেখেছি, র্যামের মধ্যে আমরা কি বলেছি যে এটি প্রথমত আপনার এই কি বলে মানে একটি ডাটা দিবে, অর্থাৎ ডাটা স্টোর করে রাখবে। সো ডাটা স্টোর করে রাখার পর আমরা যদি কম্পিউটার বা ল্যাপটপ বন্ধ করে দিই, তাহলে সেটি অটোমেটিক এটি রিমুভ হয়ে যাবে, অর্থাৎ চলে যাবে। এটি হচ্ছে ভোলাটাইল। আর নন ভোলাটাইল হচ্ছে পার্মানেন্টলি থাকবে। একটি ভোলাটাইল হচ্ছে টেম্পোরারি, নন ভোলাটাইল হচ্ছে পার্মানেন্টলি। সো এখন আমরা দেখি ভোলাটাইলের মধ্যে কি আছে, র্যাম, DRAM, ক্যাশ মেমোরি, SRAM, রেজিস্টার, ওয়ান কাইন্ড অফ মেমোরি, অর্থাৎ এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভোলাটাইল। এবং সেকেন্ডারি মেমোরির মধ্যে রোম হচ্ছে রিড অনলি মেমোরি, যেটি আপনার মোবাইলের মধ্যেও আছে এবং কম্পিউটারের মধ্যেও থাকে। সো এরপর আছে SSD, এটি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, এবং SDD হচ্ছে কি হার্ড ডিস্ক ড্রাইভ। SDD এবং SDD হচ্ছে আবার স্টোরেজ ডিভাইসের দুইটি অংশ। সো এটি আমরা সামনে জানবো। তারপর টার্টিয়ারি মেমোরি, যেটি CD/DVD বলা হয়, ভার্চুয়ালি মেমোরি, এটি হচ্ছে স্লোয়ার মেমোরি। তারপর ফ্ল্যাশ মেমোরি, USB মেমোরি কার্ড যেগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। এরপর ক্লাউড স্টোরেজ, এবং এটি হচ্ছে রিমোট সার্ভার, যেমন গুগল ড্রাইভ, গুগল ক্লাউডস ইত্যাদি। সো আমরা আশা করি মেমোরিটা বুঝতে পারছেন। এখন আমরা দেখি যে ক্যাশ মেমোরিটা। সো ক্যাশ মেমোরিটি একটি ছোট এবং এটি যে সিপিইউ মানে নিকটবর্তী অবস্থানে থাকে, এবং এটি আমাদের যে র্যাম আছে র্যাম থেকে হাই স্পিড মেমোরি মানে হাই স্পিড অ্যাক্সেসটা দেয়। সো এরপরে আমরা জানি যে ক্যাশ মেমোরি যে স্মল হাই স্পিড মেমোরি লোকেটেড নিয়ার দ্য সিপিইউ, যেটি আমি এখন বলছি। ইট স্টোরস ফ্রিকুয়েন্টলি ইউজ ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশন টু অ্যালো দ্য সিপিইউ টু অ্যাক্সেস দেম কুইকলি, স্পিডিং আপ ওভারঅল পারফরমেন্স। অর্থাৎ এখানে মানে আমাদের যে
ডাটা ইনস্ট্রাকশনগুলো সিপিইউতে ভালো মানে খুবই তাড়াতাড়ি অ্যাক্সেস দেয় আমাদের ক্যাশ মেমোরি। এখন ক্যাশ মেমোরি কেন ইম্পর্টেন্ট? এটি ইম্পর্টেন্ট হওয়ার কিছু কারণ আছে, দেখে নিই আমরা। সেগুলো হচ্ছে আমাদের যে ক্যাশ মেমোরি আছে এগুলো ডাটা এবং ইনস্ট্রাকশন খুব সহজে সিপিইউ থেকেও ভালো ফাস্টার মানে সিপিইউ থেকেও দ্রুতভাবে কাজ করে আমাদের যে সিপিইউর সাথে অ্যাক্সেস করতে পারে। এরপরে আমরা যে সিপিইউ, যেহেতু এটি সিপিইউর নিকটবর্তী থাকে সেহেতু আমাদের অ্যাক্সেস করতে কিন্তু কম সময় লাগে। এর কারণে আমরা বিভিন্ন ধরনের টাস্ক কম্পিউটার রান আর ফাস্ট করে দেয়। সো এরপরে আমরা যেটি দেখি, অনেক সময় আমরা দেখি র্যাম এবং হার্ড ড্রাইভ কিন্তু অনেক স্লো মেমোরি হয়ে যায়। তো সেই জন্য কী করে যে আমাদের যে ক্যাশ মেমোরিটা আছে, ক্যাশ মেমোরিটা যে র্যাম আর হার্ড ড্রাইভ থেকে তাদের থেকে ডাটা কপি করে নেয় এবং আমাদের সিপিইউকে দিয়ে দেয়। যেহেতু সিপিইউ নিয়ে এনে তো সিপিইউ ওয়েট করা লাগে না। সো এগুলোর কারণে আমরা বেশিরভাগ ক্যাশ মেমোরি ইম্পর্টেন্ট। এবং ক্যাশ মেমোরি 3 প্রকার, L1, L2, L3। L1 ক্যাশ মেমোরি যেগুলো আছে যেগুলো কী করে প্রসেসরের সাথে এটি অ্যাটাচ করা থাকে। আমরা ইতিমধ্যে জেনেছি প্রসেসরটা কি। সো অ্যাটাচ করা থাকে এবং প্রসেসর যেই স্পিডে চলে আমাদের যে ক্যাশ মেমোরি L1 সে কি স্পিডে চলে। সো L1 যেগুলো স্টোর ডাটা হয় না সেগুলো L2 স্টোর ডাটা হবে, এবং L1 যেগুলো স্টোর L1 L2তে যেগুলো ডাটাগুলো স্টোর হয় না সেগুলো আমরা L3তে স্টোর করতে পারবো। সো এটি হচ্ছে 3টি লেভেল ক্যাশ মেমোরি বা 3টি টাইপস ক্যাশ মেমোরি। সো এখন আমরা দেখি ক্যাশ মেমোরির কিছু ক্যারেক্টার্স। তো ডাজন্ট হ্যাভ টু রিফ্রেশ। আমরা অনেক সময় দেখি র্যামের কারণে র্যাম গরম হয়ে যায় বা র্যাম পুড়ে যায়। সো এগুলো কিন্তু রিফ্রেশ করতে হয়, তবে এখানে ক্যাশ মেমোরি কিন্তু রিফ্রেশ করা লাগে না। সো ফাস্টার দেন র্যাম, এতক্ষণ যা বলছি র্যাম থেকে এটি ফাস্টার কাজ করে এবং এই copies of data and instruction from RAMs that waiting to be used by the CPU। অর্থাৎ যেটি বলছিলাম সিপিইউর সাথে ভালো সিপিইউকে ওয়েট করতে দেয় না, যে র্যাম থেকে ডাটাগুলো কপি করে সিপিইউকে স্থানান্তর করে দেয়, সেহেতু আর সিপিইউকে ওয়েট করতে হয় না। আর ক্যাশ মেমোরি এক্সপেন্সিভ। ক্যাশ মেমোরি যদিও এক্সপেন্সিভ হোক না কেন, তবে আপনাদের স্টেশনারি সামগ্রী সেগুলো কিন্তু এক্সপেন্সিভ হবে না। কারণ আমি আজকে আপনাদের সাথে এমন একটি প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমি শেয়ার করতে যাব, সেটির মাধ্যমে আপনারা আপনাদের যে স্টেশনারি সামগ্রী, বই, খাতা ইত্যাদি থেকে শুরু করে জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, বিভিন্ন ধরনের লেখকের বই আপনারা কিনতে পারবেন খুবই কম দামে। আজকে আমি যেটি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো সেটির নাম হচ্ছে ইংলুমে আপনারা সচরাচর সব ধরনের স্টেশনারি সামগ্রী পাবেন খুবই কম দামে। যেহেতু সামনে জানুয়ারি মাস আসতেছে, আপনাদের বই, খাতা, গাইড ইত্যাদি কেনার একটা চাপ পড়ে, সেহেতু আপনারা ইংলুম চুজ করতে পারেন, কারণ ইংলুমে খুব কম দামে আপনারা এগুলো পাবেন। এবং সামনে ওদের সাথে কিন্তু যে কুরিয়ার সার্ভিস টিটি ফাস্টের ভালো একটি সম্পর্ক থাকে। সো কুরিয়ার সার্ভিসের সাহায্যে আপনাদের ঘরের সাথে আপনাদের পণ্য চলে আসবে। সো আশা করি আপনারা ভিজিট করবেন ইংলুম। এটি ফুল বাংলাদেশে অ্যাভেলেবল। আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশানে ওদের পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। সো আর বেশি কথা বলবো না, আমরা পরের স্লাইডে যাই। এরপর দেখবো সিপিইউর কাজ কীভাবে করে। ইনপুট ইউনিট, যেগুলো আমরা ইনপুট দিয়ে থাকি বাইরে থেকে কম্পিউটারকে। সো এগুলো কী করে, ইনপুট ইউনিটগুলো কী করে সিপিইউতে যায়। সিপিইউতে যাওয়ার পরে কন্ট্রোল ইউনিট এবং মেমোরি ইউনিটের মাধ্যমে আমরা অ্যারিথমেটিক অর্থাৎ অপারেশন কাজ, যোগ বিয়োগের কাজ, এবং লজিক্যাল ইউনিট অর্থাৎ লজিক্যাল যে কাজগুলো আছে সেগুলো করে, এবং এরপর আউটপুটে আমাদের দিয়ে দেয়, আউটপুট ইউনিটে প্রবেশ করে যে ডাটাগুলো আছে। সো আশা করি এটি সংক্ষেপে বুঝিয়েছি সিপিইউর কাজ। সো এরপরে আমরা যদি দেখি, এরপর এসএসডি, যেটি স্টোরেজ ডিভাইসের একটি অংশ। স্টোরেজ ডিভাইসের দুটি অংশ থাকে, একটি এসডিডি হার্ড ড্রাইভ, যেটি একটু আগে আমরা দেখছি, এবং এসডিডি সলিড স্টেট ড্রাইভ। এখন সলিড স্টেট ড্রাইভ ডিভাইস মেমোরি এটি হচ্ছে একটি মেমোরি চিপ, যেটি ফাস্টার কাজ করে হার্ড ড্রাইভ থেকে। এবং এসএসডি আমাদের যে আমরা যে স্টার্ট করি যে কম্পিউটার এবং বিভিন্ন ধরনের লোডিং ফাইল ইত্যাদি, এগুলো সব কিন্তু এসএসডি দ্বারা হয়ে থাকে। এটি হার্ড ড্রাইভ থেকে ফাস্ট করে। এখন নতুন টেকনোলজি এসেছে যেখানে হার্ড ড্রাইভের সাথে এসএসডিও লাগানো থাকে, বা অনেক সময় দেখা যায় কি হার্ড ড্রাইভ থাকে না, শুধু এসএসডিতে থাকে। সো এসএসডি আশা করি আপনারা বুঝতে পারছেন যে এসএসডিটা কি। এটি একটি স্টোরেজ ডিভাইস, এটিও ডাটা স্টোর করে থাকে, তবে আমাদের হার্ড ড্রাইভ থেকে ফাস্টার কাজ করে সেটি, এবং এটি স্টার্টের কাজ করে, তারপরে লোড ফাইল ইত্যাদি ধরনের কাজ করে থাকে। সো এরপরে আর এটি হার্ড ড্রাইভ থেকে কেন ফাস্টার কাজ করে, কারণ এখানে কোনো মুভিং পার্টে নাই। হার্ড ড্রাইভে তো বিভিন্ন ধরনের মুভিং পার্ট আছে, যেমন ওয়্যার আছে, তারপর স্পিনিং ডিস্ক আছে। সো আমি বলেছিলাম এগুলোর কারণে কিন্তু হার্ড ড্রাইভ লো অ্যাক্সেস দেয়, যেহেতু আমরা র্যামে ইউজ করে থাকি হার্ড ড্রাইভের মধ্যে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এসএসডি, হার্ড ড্রাইভ এগুলো।
সো এরপরে আমরা যদি দেখি গ্রাফিক্স কার্ড খুবই সহজ, যে 3D অবজেক্ট বা অ্যানিমেশন বা আমরা যখন গেম খেলি তখন এগুলোর জন্য কিন্তু আমরা গ্রাফিক্স কার্ড ইউজ করি। গ্রাফিক্স কার্ড না থাকলে আমরা এগুলো করতে পারতাম না, যদিও করতে পারতাম তা ওই আমাদের যে সিপিইউ আছে সেগুলো ওভারহিট হয়ে যেত। সো আমরা এগুলোর জন্য আমার গ্রাফিক্স কার্ড খুবই প্রয়োজন। সো এগুলো আমরা বেশিরভাগ গেম, মুভি, ভিজুয়াল লুক স্মুথ, এগুলো স্মুথ ক্লিয়ার করে, তারপরে গিয়ে আমাদের যে পাওয়ারফুল গ্রাফিক্স যে কার্ড মানে আমরা কাজগুলো করি 3D ডিজাইন বানাই, সেগুলোর জন্য আমাদের গ্রাফিক্স কার্ড দরকার হয়। সো বিভিন্ন ধরনের গ্রাফিক্স কার্ড বাজারে আছে, এনভিডিয়া হতে শুরু করে অনেক গ্রাফিক্স কার্ড আছে, আপনারা দেখে নিতে পারেন। সো এরপর আমি যদি দেখাই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আমাদের কম্পোনেন্টগুলোর মধ্যে সব থেকে পাওয়ারফুল পাওয়ার সাপ্লাই। কারণ পাওয়ার সাপ্লাই যদি না থাকে, মানে আমি একটা জিনিস বলি, পাওয়ার সাপ্লাই যদি থাকে, তো পাওয়ার সাপ্লাইয়ের কারণে মাদারবোর্ডের যে কম্পোনেন্টগুলো আছে ওই কম্পোনেন্টগুলোর মধ্যে ইলেকট্রিসিটি প্রোভাইড করে, অর্থাৎ এই ইলেকট্রিসিটি যায়, এর ফলে কম্পোনেন্টগুলো চলে। যদি আপনার পাওয়ার সাপ্লাই না থাকে তাহলে কোনো কম্পোনেন্ট চলবে না, আমাদের যে কি বলে সিপিইউ আছে বা কম্পিউটার আছে সেগুলো চলবে না। তো সেই জন্য পাওয়ার সাপ্লাই হচ্ছে কি আমাদের মোস্ট পাওয়ারফুল কম্পোনেন্ট, পাওয়ার সাপ্লাইটা হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন পাওয়ার সাপ্লাইটা কি। আর আপনাদের নিচে দরকার হলে আপনারা পজ করে নিচে যে ইংলিশ লেখাটা আছে সেটি ডিফিনিশনটা পড়ে নিতে পারেন। সো এরপরে আমরা দেখব কেস হচ্ছে একটি প্লাস্টিক বক্স। আমি সংক্ষেপে বুঝি একটি প্লাস্টিক বক্স, যেখানে আমার যে কি বলে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আমরা রাখতে পারবো বা আমরা বিল্ড করতে পারবো কম্পিউটার। সো এটি একটি প্লাস্টিক বক্স, মানে এটি হচ্ছে আউটলেট বক্স বা আউটলেট শেল বলেন বা প্লাস্টিক বক্স বলেন, এগুলো সব হচ্ছে কেসের মধ্যে আমরা এগুলো সব আমরা রাখতে পারবো। আর আমাদের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করে কিন্তু এই কেসটা। বিভিন্ন ধরনের কেস আছে বাজারে, যেমন ফুল টাওয়ার কেস যেটি 22 ইঞ্চি থেকে 27 ইঞ্চি হয়ে থাকে, এরপর মিড টাওয়ার যেটি 17 ইঞ্চি থেকে 21 ইঞ্চি, এবার মিনি টাওয়ার 14 ইঞ্চি থেকে 16 ইঞ্চি। সো কেস আশা করি আপনারা বুঝতে পারছেন, ছবি দেখলে বুঝতেছেন কি সে কাজ করে। এবার আসেন কুলিং সিস্টেম হচ্ছে অনেক সময় আমাদের যে কম্পিউটার হিট হয়ে যায় বা পাওয়ার মানে অনেক সময় দেখেন গরম হয়ে যায়, হিট হয়ে যায়, অনেক সময় আগুন হয়ে যায়, বাস্ট হয়ে যায়। সো এটি মানে আমাদের যে কুলিং ফ্যানটা আছে বা কুলিং সিস্টেমটা আছে সেটি কী করে, আমাদের যে হিটটা আছে এই হিটটা কমানোর জন্য কুলিং সিস্টেমের যে পাখাগুলো আছে সেগুলো ঘুরে এবং এইগুলো কুল রাখার জন্য চেষ্টা করে। এবং অবশ্যই দেখা যায় কি আমাদের যে সিপিইউর মানে কম্পোনেন্টগুলো আছে সেগুলো ধীরে ধীরে ওভারহিট থেকে আস্তে আস্তে ঠিক মানে ওদের মতো করে চলে আসে, ঠিক জায়গায় চলে আসে, মানে স্মুথলি কাজ করা শুরু করে দেয়। মোট কথা এটা কুলিং সিস্টেমের কাজ হচ্ছে এটা, যে ওভারহিটিং থেকে স্মুথলি কাজ করায়। সো আশা করি কুলিং সিস্টেমটা বুঝতে পারছেন। আপনারা অ্যানিমেশন আমার যে স্ক্রিন আছে অ্যানিমেশন দেখিয়ে বুঝতে পারছেন অটোমেটিক। সো এরপরে আমরা যদি দেখি ওয়্যারলেস কার্ড হচ্ছে আমরা বিশেষত ব্রডব্যান্ডের লাইনের মাধ্যমে আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে আমরা কী করি, আমরা ওয়াইফাই চালাই। সো এখন ওয়্যারলেস কার্ডের মাধ্যমে আমরা এই সব কিছু করা লাগে না। ওয়্যারলেস কার্ডের মাধ্যমে আমরা কী করি, আমাদের যে ওয়াইফাই আছে অটোমেটিক আমাদের যে কম্পিউটার বা ল্যাপটপ এটার সাথে কানেক্ট করে দিতে পারি। সো ওয়্যারলেস কার্ডের কাজ হচ্ছে সেটা, ইট রিসিভস অ্যান্ড সেন্ড ডাটা ইউজিং রেডিও ওয়েভ। এটি একটি রেডিও ওয়েভ যেটি আমাদের যে ডাটা আছে ডাটাগুলো মানে সেন্ড এবং রিসিভ করতে পারি। এবং সো ইউ ক্যান ব্রাউজ দ্য ইন্টারনেট উইদাউট নিডিং এ কেবল। এটি কোনো কেবল দরকার হবে না, শুধু আপনার ওয়্যারলেস কার্ডটা লাগবে। ওয়্যারলেস কার্ডের মাধ্যমে আমরা কী করি, আমাদের যে কম্পিউটার ল্যাপটপ আছে যেগুলোতে ওয়াইফাই আমরা পাই, মানে কোনো রকম তারবিহীন। এরপর আমাদের দেখি রোম আর র্যাম। আমরা জানি মোবাইলের মতো সচরাচর থাকে রোম, র্যাম। সো রিড অনলি মেমোরি, এটি হচ্ছে একটি ভোলাটাইল মানে নন ভোলাটাইল মেমোরি, মানে পার্মানেন্টলি থাকে যে মানে মেমোরিগুলো সেটি বোঝানো হয়েছে যে রোম হচ্ছে একটি ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল মেমোরি, এটি পার্মানেন্টলি থাকে। এবং এটি দেখেন এখানে কি বলছে, এটি একটি কম্পিউটার দ্য স্টোরস ইম্পর্টেন্ট ইনফরমেশন লাইক স্টার্ট আপ ইনস্ট্রাকশন doesn't change even when the computer is turned off, the data is ROM stays safe। যেহেতু এটা নন ভোলাটাইল বলছে মানে এটা ডাটাগুলো মানে সেভ থাকে, পার্মানেন্টলি থাকবে, আপনার কম্পিউটার অফ করলে এগুলো ডাটাগুলো থেকে যাবে। সো এরপরে যদি আমরা দেখি অপটিক্যাল ড্রাইভ। সো অপটিক্যাল ড্রাইভটা কি, এটি হচ্ছে আমরা যখন সিডি ডিভিডি আমরা এগুলো ইত্যাদি দেখি, এগুলো যে আমাদের যে সিপিইউর উপরে যে একটা অংশ থাকে সেটি হচ্ছে অপটিক্যাল ড্রাইভ, যেখানে আমরা সিডি ডিভিডি ব্লুরে ইত্যাদি ডিস্কগুলো আমরা কী করি ঢুকাই মানে এগুলো যখন আমরা ঢুকাই তখন আমরা এইগুলো কী করে আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করে দেয় এবং আমরা কম্পিউটার ভিজুয়ালাইজ করতে পারি আমাদের যে মুভি টুবি মানে সফটওয়্যার যেগুলো আছে সেগুলো সব।
সো আশা করি অপটিক্যাল ড্রাইভ বুঝেছেন, আপনারা ছবি দেখে বুঝতে পারতেছেন যে অপটিক্যাল ড্রাইভটা কী। সো এরপর আমরা যদি আসি জিপিইউ, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। জিপিইউটা কি? জিপিইউ হচ্ছে আমাদের যে গ্রাফিক্স, যে আমরা কাজগুলো থাকি বড় বড় গ্রাফিক্সের কাজগুলো করে থাকি, লোগো ডিজাইন করে থাকি, তারপরে গিয়ে আমাদের গেম খেলে থাকি ইত্যাদি গ্রাফিক্সের যে কাজগুলো করে থাকি সেগুলো আমাদের কী করে জিপিইউ বা গ্রাফিক্স ইউনিট, প্রসেসিং ইউনিটটা আমাদের কী করে এটি প্রোভাইড করে থাকে। এখানে লেখা আছে দ্য জিপিইউ ইজ অ্যাকচুয়াল চিপ দ্য প্রসেসর রেসপন্সিবল ফর রেন্ডিং গ্রাফিক্স, প্রসেসিং ইমেজ অ্যান্ড ম্যানেজিং ভিজুয়াল টাস্ক অন ইউর কম্পিউটার। সো আপনারা বুঝতে পারতেছেন এগুলো কিসের কাজ করে থাকে, এবং এটিকে গ্রাফিক সিস্টেমে ব্রেন বলা হয়। অর্থাৎ গ্রাফিক সিস্টেমের যে মস্তিষ্কতা আছে, অর্থাৎ গ্রাফিক সিস্টেমে মানে কন্ট্রোল কাজ করেছে জিপিইউ, মোট কথা এটা জিপিইউর কাজ। সো এরপর আমরা যদি একটু দেখি বটলনেক্স, একটা উদাহরণ দিয়ে প্রথমে বুঝাই যে আমরা যখন ট্রাফিক মানে একটা রাস্তায় একটি ধরেন মানে 100 কিলোমিটার পার আওয়ারের একটি যদি গাড়ি চলে এবং সেখানে যদি 40 পার কিলোমিটার আওয়ার যদি গাড়ি থাকে, অটোমেটিক কিন্তু সেখানে একটা ট্রাফিক জ্যামের মানে একটা দেখা যায়, ট্রাফিক জ্যামের একটি প্রবণতা দেখা যায়, অনেক সময় ট্রাফিক জ্যাম লেগে যায়। সো এটি দ্বারা আমরা কী বোঝাই, যদিও একটি কম্পোনেন্ট বা একটি গাড়ি যদিও ফাস্ট চলে, অন্যান্যগুলোর কারণে কিন্তু আমাদের যে মানে এইটা কিন্তু মানে স্লো হয়ে যায়। আবার এমনও হতে পারে যে অনেকগুলা মানে ধরেন হাই স্পিডওয়ালা গাড়িগুলো যদি চলে, একটি স্লো স্পিডওয়ালা গাড়ি চললে সো ওখানে ট্রাফিক জ্যামের মানে প্রবণতা বা ট্রাফিক জ্যাম দেখা যায়। সো একইভাবে আমরা যদি বলি কম্পিউটারের যে মানে মাদারবোর্ডের মধ্যে যে কম্পোনেন্টগুলো থাকে, সেই কম্পোনেন্টগুলোর মধ্যে যদি আমরা সবগুলা যদি ভালো করে চলে, স্মুথলি চলে, যদি আমাদের যে কম স্লোয়ার বা লেস পাওয়ারফুলভাবে চলে, সো এটি মানে সব মানে কম্পোনেন্টের উপর একটি এফেক্ট মানে পড়ে। একইভাবে আবার এটা এভাবে বলা যায় যে আমাদের যে যদি সবগুলা যদি ঠিক থাকে বা সবগুলা যদি ঠিক না থাকে, যদি ধরেন একটি মানে ফার্স্ট সবগুলা যদি ঠিক না থাকে, তো একইভাবে সবগুলোর মধ্যে প্রভাব পড়ে। অর্থাৎ বটলনেক্সটা হচ্ছে কি, সবগুলা আপনার ঠিক থাকতেই হবে, সবগুলা স্মুথলি চলতে হবে, রান মানে ভালোভাবে চলতে হবে, ওভারঅল সব পারফরমেন্স যদি ঠিক থাকে তাহলে বটলনেক্স হবে না। আর যদি অন্তত একটি যদি মানে যদি না হয়, ধরেন স্লো চললো আর সবগুলো যদি ফাস্ট চললো, ও একটির কারণে সবগুলোর উপর একটি এফেক্ট পড়ে। এটি হচ্ছে সংক্ষেপে মানে বটলনেক্স বোঝানোর প্রক্রিয়া। সো আশা করি বটলনেক্স বোঝাতে পারছি। সো এরপরে আমরা আছি সাউন্ড কার্ড বোঝানোর মতো কিছু নেই, যে আমরা ইনপুট আউটপুটে যে সাউন্ডগুলো দিই বা স্পিকার, হেডফোন, তার রেকর্ড সিস্টেম, এগুলো সব কিন্তু সাউন্ড কার্ড কী করে এগুলো সিস্টেমটাকে কন্ট্রোল করে থাকে। সো সাউন্ড কার্ডের কাজ হচ্ছে সেটি। সো এরপরে ওয়াটার কুলিং, আমরা এয়ার কুলিং দেখছি বা কুলিং সিস্টেম দেখেছি। কুলিং সিস্টেমের মধ্যে সবথেকে মানে ভালো হচ্ছে ওয়াটার কুলিং, কারণ ওয়াটার কুলিংয়ে আমরা কী করি একটি মেথড যেখানে মানে কম্পিউটারে কুল ডাউন করে, কম্পোনেন্টগুলোকে কুল ডাউন করে, যেমন সিপিইউ, জিপিইউ, এবং এগুলো মানে এটির জন্য ওয়াটারের দরকার হয়। সো জলের দরকার হয়। তো জলের দরকার হয় কেন? কারণ আমাদের যে পানিগুলো আছে, পানি কী করে ওই এয়ার বা হিটগুলোকে মানে শুষে নিয়ে যেহেতু শুষে নেয়, সেহেতু যে ট্রান্সফারের হিটগুলো আছে, হিটগুলো কিন্তু ট্রান্সফার হয়ে মানে স্মুথ হয়ে যায়, অটোমেটিক স্মুথ হয়ে যায়, এবং এটি ভালো কাজ করে। আশা করি ওয়াটার কুলিং বুঝতে পারছেন। অনেকটা কি কুলিং, এটি হচ্ছে কুলিং সিস্টেমের একটি অংশ ওয়াটার কুলিংটা। শুধু এখানে একটি মানে পার্থক্য হচ্ছে, এখানে পানি ইউজ করে মানে আপনার যে হিটটা আছে সেটিকে মানে অনেক তাড়াতাড়ি শুষে নেয় এবং ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে, এবং মানে বেটার মানে স্মুথলি আপনার কম্পোনেন্টগুলোকে আরও স্মুথলি কাজ করে। সো এরপরে যেহেতু এতটুকু পর্যন্ত আমাদের মোটামুটি ইনসাইডের যে কম্পোনেন্ট সেগুলো। এখন আমরা দেখব কিবোর্ড। আমরা প্রথম ভিডিওতে কিবোর্ড দেখলেও আমরা মানে কিবোর্ডের আমার উচিত ছিল কিবোর্ডের ভিতরে কাজগুলো দেখানো, কীভাবে কাজ করে। সো আমি সেখানে দেখাতে পারি না, সো এখানে আমি আপনাদের জন্য কিবোর্ডটা নিয়ে এসেছি। সো কিবোর্ডে আমরা কিবোর্ড তো আমরা সবাই দেখেছি। সো কিবোর্ডের মধ্যে 8টি ক্রিটিক্যাল পার্ট থাকে, একটি রাবার শিট থাকে, 3টি প্লাস্টিক শিট থাকে। 3টি প্লাস্টিক শিটের মধ্যে একটি থাকে যে টপ প্লাস্টিক শিট, বটম প্লাস্টিক শিট এবং মিডল। সো 3টা প্লাস্টিক শিট এবং 2টি ব্যাটারি থাকে, তারপরে গিয়ে দেখো 3 ভোল্টের মনে হয়। সো এরপরে 1 ক্ল্যাম্পিং ব্র্যাকেট থাকে, তারপরে 1 প্রিন্টেড সার্কিট বোর্ড মানে পিসিবি, সংক্ষেপে পিসিবি বলে। সো 2.4 গিগাহার্টজ হয়ে থাকে। সো এরপর আমরা দেখি দেয়ার আর 148 পার্টস অন কিবোর্ড, অর্থাৎ কিবোর্ডে 148টি পার্ট থাকে। আমি কি কথা বলতেছি না, আমি পার্টের কথা বলতেছি। পার্ট হচ্ছে কি, আমাদের যে কিগুলো আছে সেগুলো বাদে স্ক্রু আছে, তারপরে গিয়ে বিভিন্ন ধরনের কম্পোনেন্টের পার্ট আছে, এবং ব্যাটারি আছে, এগুলো সব মিলে কি 148টি পার্ট থাকে, এবং বেসিক্যালি 111টি কি থাকে। বেসিক্যালি বলতে বিভিন্ন ধরনের
এটি কিবোর্ডের আকারের উপর নির্ভর করে কয়টা কি থাকবে। সো 111 থাকতে পারে, 87 থাকতে পারে, 106 থাকতে পারে, 136 মানে এটি সব কিবোর্ডের উপর নির্ভর করে। সো বিভিন্ন ধরনের কিবোর্ড আছে বাজারে। সো আপনারা দেখে নিতে পারেন, অনেক ধরনের কিবোর্ড থাকে। সো এরপরে আমরা যদি দেখি কীভাবে কাজ করে, এখানে আমরা যত কিছু লিখছি ওগুলো যদি আমরা সংক্ষেপে একটু বুঝাই। প্রথমত কম্পিউটারের মধ্যে আমরা ইতিমধ্যে জেনেছি কি আমাদের কম্পিউটারের মধ্যে দুটি ব্যাটারি থাকে এবং একটি পিসিবি অর্থাৎ সার্কিট বোর্ড থাকে। সো সার্কিট বোর্ড থাকে মাইক্রোপ্রসেসর। সো আপনার যে কি বলে ব্যাটারি এবং সার্কিট 3 ভোল্ট কিন্তু প্রথমে প্রোভাইড করে দেয় পুরো এর মধ্যে টপ শিট অর্থাৎ পুরো কিবোর্ডের মধ্যে প্রোভাইড করে দেয় 3 ভোল্টের যে ইলেকট্রিসিটি সেটা। সো আমরা যখন একটি কোনো কিতে চাপ দিই, চাপ দেওয়ার ফলে যে কি চাপটা প্রথমে টপ, তারপরে মিড, তারপর বটম, তিনটা একসাথে গিয়ে সংযুক্ত হয় নিচে গিয়ে প্রবেশ করে। তো নিচে গিয়ে যখন প্রবেশ করে তখন কি করে আমাদের যে ইলেকট্রিসিটি আছে সেটি বুঝে যায় যে আমরা এখানে চাপ দিয়েছি। তো চাপ দেওয়ার পরে যখন এটি অটোমেটিক করে একটি আমাদের যে কম্পিউটার আছে সেখানে একটা কানেকশন বা একটি সিগন্যাল পাঠায়। সিগন্যাল পাঠানোর পরে বুঝে যায় আমরা এটি চাপ দিয়েছি। সো এটি আবার যখন আমরা এখান থেকে আঙুলটা উঠিয়ে নেব তখন অটোমেটিক যে সিগন্যালটা ইলেকট্রিসিটিটা অটোমেটিক আবার আগের জায়গায় ব্যাটারিতে বা মাইক্রোপ্রসেসরে চলে আসবে। সো এটি প্রথমত আমি একটু সহজভাবে বুঝাই। প্রথমত ব্যাটারি মাইক্রোপ্রসেসর 3 ভোল্ট আগের থেকে সব পুরো শিটে বা কিবোর্ডে প্রোভাইড করে দেবে যে 3 ভোল্টের যে ইলেকট্রিসিটি আছে, সিগন্যালটা আছে। সো এরপর আমরা যখন চাপ দিব তখন এয়ার গ্যাপের কারণে আমাদের যে মিডল শিট, বটম শিট সব একসাথে হয়ে যাবে, সংযুক্ত হয়ে যাবে এবং ওই ইলেকট্রিসিটিটা এগুলোর মধ্যে প্রবেশ করবে এবং এই সিগন্যালটা কী করবে আবার কিবোর্ড কম্পিউটারের মধ্যে প্রবেশ করবে। কম্পিউটার বুঝবে যে এটা আমরা কী চাপছি, কম্পিউটার সেই হিসাবে তার ইনপুটটা নিয়ে আউটপুট দেওয়ার পরে আমাদের সিগন্যালটা আছে, তখন আমরা যখন আমরা আঙুলটা উঠিয়ে ফেলবো তখন সিগন্যালটা অটোমেটিক আবার আগের জায়গায় চলে আসবে। সো এগুলোর জন্য আমাদের যে টপ শিটে প্লাস্টিকে 12টি টেস্ট থাকে এবং বটমে 11টি টেস্ট থাকে। এই টেস্টগুলোর মাধ্যমে আমরা কী করতে পারি, এই টেস্টগুলোর মাধ্যমে ইলেকট্রিসিটি পুরো কিবোর্ডের মধ্যে প্রোভাইড করে থাকে আমাদের ইলেকট্রিসিটিগুলো সো এরপরে আশা করি আপনারা বুঝতে পারছেন, when you let the finger of the key, the rubber dome returns the key to the unpressed position, thereby opening the connection। যেটা বলছিলাম, যখন আনপ্রেসড আবার উঠাই ফেলবো তখন কিন্তু আবার কানেকশনটা আবার আগের জায়গায় ওপেনিংয়ে চলে আসবে। সো এরপর আমরা দেখি একটি কিবোর্ডের মধ্যে কি থাকে, কি তো থাকে। সো কির মধ্যে যে কি ক্যাপটা আছে ওইটার মধ্যে কি অংশ থাকে, এটার মধ্যে আপার হাউজিং থাকে, স্টেম থাকে, গোল্ড ক্রস পয়েন্ট থাকে, স্প্রিং থাকে, হাউজিং বেস থাকে। সো এখানে আওয়াজ কেন হয় কি, আমরা যখন কিতে যাবি সিম্পল যে স্প্রিং আছে, তারপরে গোল্ড ক্রস পয়েন্ট আছে, স্টেম আছে। সো এগুলো যখন একসাথে হয় তখন একটা সংযোগের কারণে একটি আওয়াজ হয়। সো আওয়াজ হওয়ার পরে আমরা যখন আবার ছেড়ে দিই তখন এটি আবার উঠার সময় আবার সংযোগের কারণে এটি আওয়াজ এটি কানেকশনের কারণে এটি আবার আওয়াজ হয়। সো এগুলো সংঘর্ষের কারণে এটি আওয়াজটা হয়। এখন আমরা যদি দেখি ল্যাপটপ এগুলো হচ্ছে কি, ওগুলো কম্পিউটারের মধ্যে, ডেস্কটপের মধ্যে। ল্যাপটপের মধ্যে শুধু রাবার ডমটা থাকে, কিবোর্ডের মধ্যে রাবার ডমটা থাকে আর সিজার শিট থাকে। তো সিজার শিট আর রাবার ডমের মাধ্যমে আমরা ল্যাপটপের মধ্যে কম্পিউটারের কিটা সেটা চাপতে পারি এবং আওয়াজ হয়। সো আশা করি বুঝতে পারছেন কিবোর্ড কীভাবে কাজ করে। একদম সংক্ষেপে যদি বুঝাই, প্রথমত 3 ভোল্ট প্রোভাইড করে দেয় কিবোর্ড পুরো কিবোর্ডে। এরপরে আমরা যখন প্রেস করি তখন যে সিগন্যালটা আছে সেগুলো কিবোর্ড সিগন্যালটা আমাদের কম্পিউটার প্রবেশ করে, কম্পিউটারে আউটপুট দেয়। এরপর আবার সিগন্যালটা যখন আমরা আঙুলটা উপরে উঠে ফেলে সিগন্যালটা আবার আগের জায়গায় অর্থাৎ ব্যাটারি বা মাইক্রোপ্রসেসরে চলে আসে। মোট কথাই কিবোর্ডের কাজ এভাবেই করে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে একদম লাস্ট যে স্লাইডটা আছে ফুল কম্পোনেন্ট, আমরা তখন যা দেখিয়েছি বা যা দেখছি সবগুলো কিন্তু সবগুলোর মাধ্যমে আমরা একটা কম্পিউটার বিল্ড করতে পারবো। যেখানে আপনি একটি ছবি দেখতেছেন, সামনে ছবি আছে যেখানে মাদারবোর্ড আছে, হার্ড ডিস্ক ড্রাইভ আছে, সিডি আছে, কেসিং আছে, পাওয়ার সাপ্লাই আছে, মাইক্রোপ্রসেসর আছে, তারপর র্যাম, ভিডিও কার্ড, সাউন্ড কার্ড, আবার আরও অনেক কিছু আছে যেগুলো আমরা ইতিমধ্যে এই ভিডিওতে অনেক কিছু জেনেছি। সো এগুলোর মাধ্যমে আমরা একটা ফুল কম্পোনেন্ট একটি কম্পিউটার তৈরি করতে পারবো। সো আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কম্পিউটারের ভিতরে যে কী জিনিস আছে, কীভাবে কাজ করে সেগুলো সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। সো কিবোর্ড সম্পর্কে ধারণা পেয়েছেন। আশা করি আপনাদের উপকারে আসবে। আমার আমার তো ধরেন প্রায় আধা ঘন্টার মতো বকবকাইতেছি বা কথা বলতেছি, সেহেতু আমার জড়তা তো থাকবেই। সো আমার সাউন্ড সিস্টেমও খারাপ আমি জানি। সো আশা করি আপনাদের এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এবং আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আল্লাহ হাফেজ।